দর্শক স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ, চট্টগ্রাম মহানগর জামাতের আমির, সাবেক সংসদ সদস্য, হুইপ, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। জনাব চৌধুরী, শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন, কিভাবে আপনি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হলেন? আমি জামাতের সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছি। আমি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলাম তখন আমাদের চট্টগ্রাম কলেজের একজন ছাত্র, আপনারা সবাই তার নাম পরবর্তী পর্যায়ে শুনেছেন, জনাব শহীদ মীর কাশেম আলী। উনি তখন অনার্সের ছাত্র ছিলেন। উনি সাতকানিয়া আদর্শ স্কুলে গিয়ে তৎকালীন একটি ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র সংঘের দাওয়াত নিয়ে গেছিলেন। তো আমাকে উনি ডেকে বললেন যে আপনি একটু জোহরের নামাজের পর কিছু ছাত্র নিয়ে মসজিদে বসবেন, আমি একটু আপনাদের সাথে কিছু কথা বলবো। আসলে অনেক লম্বা ইতিহাস। উনি বক্তব্য রাখলেন, একটা শাখা গঠন করে দিলেন ইসলামী ছাত্র সংঘের। উনি ওনার বক্তৃতায় আমরা প্রায় 70 জন ছাত্র সেদিন অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছিলাম এবং তার বক্তৃতা এত বেশি ভালো লেগেছিল যে আমরা তখন তার বক্তব্য শুধু গ্রহণেই করিনি, তার অর্গানাইজেশন ইসলামী ছাত্র সংঘের সমর্থক ফরম পূরণ করেছি। ওনার বক্তৃতার মূল বিষয় ছিল মানুষের সমস্যার সমাধান করার জন্য মানবরচিত মতবাদ দিয়ে কোনোদিনও সম্ভব নয়। যদি আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষের সমস্যার সমাধানের জন্য যেই বিধান দিয়েছে, আল কোরআন অনুসারে একটা রাষ্ট্র কায়েম করতে পারলেই নির্যাতিত, নিপীড়িত, অসহায়, অত্যাচারিত গরিব মানুষ মুক্তি পাবে। এই আহ্বানের সাড়া দিয়েই আমি আসলে এই আন্দোলনের সাথে সেই 1970 সাল থেকে মার্চ মাস থেকে আমার হাতে করি রাজনীতির এবং ইসলামী আন্দোলনের। বাংলাদেশ জামাত ইসলামের আসলে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? জি, আসলে আমার লাইফের তো একটা ধারাবাহিকতা আছে। ছাত্র সংঘের পরে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে শিশু কিশোর আন্দোলন জিঙ্গে ফুলের সাথে আমি চট্টগ্রাম মহানগরীতে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলাম। তো আমি শিশু কিশোর আন্দোলনের মাধ্যমে সাহিত্য, নাটক, সংস্কৃতির এগুলির চর্চাও প্রায় 1974 সালের শেষের দিকে 76 সাল পর্যন্ত এটার সাথে জড়িত হয়েছি। তবে জামাত ইসলামীতে আমি জড়িত হওয়ার পর থেকে এবং জামাত ইসলামীর আদর্শের ব্যাপারে সেটা হলো যে জামাত একটি আইডিওলজিক্যাল অর্গানাইজেশন। কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে বিজ্ঞানসম্মত কর্মসূচি নিয়েই জামাত ইসলামী মানুষের সমস্যার সমাধান করে। তবে আমি বিশেষ একটি আকর্ষণ, সেটা হলো যে জামাত ইসলামী ব্যক্তিকে গঠন করে, তার চরিত্র, তার কথাবার্তা, তার চাল চলন, এই সব কিছুর মান উন্নয়ন করার জন্য জামাত ইসলামের যেই কর্মসূচি, সেই কর্মসূচিই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আপনারা জানেন জামাত ইসলামীর উপরে যত অপবাদ দেওয়া হয়েছে, প্রথম অপবাদ স্বাধীনতা বিরোধী, এর পরের অপবাদ তারা রাজাকার, এর পরের অপবাদ তারা জঙ্গি, এর পরের অপবাদ তারা ধর্মান্ধ, তারা মৌলবাদী, তারা নৈরাজ্যকারী এবং তারা এইখানে তালেবানের শাসন কায়েম করতে চায়। এই সব কিছু অপবাদ বিগত সরকারের যিনি প্রধান ছিলেন, বিগত সরকারের যেই দলটা ছিল, সেই দলের প্রত্যেকটা নেতাই গ্রামে গঞ্জে, রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা, প্রত্যেকটা নগরে বন্দরে শুধু আমাদের বিরুদ্ধে এই বক্তব্যগুলাই দিয়েছেন। কিন্তু আজকে বড় আশ্চর্যের ব্যাপার যে 2024 সালের 31শে জুলাই যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেছে, তো পার্লামেন্টে বলেছে, আইন করার কথা বলেছে, মিছিল করেছে, আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। সেই 2010 সাল থেকেই 96টি যখন ক্ষমতায় এসেছিল এই বিগত সরকারের যেই দলীয় দলটা ছিল, তারা তখনও আমাদেরকে নিষিদ্ধের কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আজকে আমাদেরকে কিছু দিয়েই প্রমাণ করতে পারে নাই
তারা শেষ পর্যন্ত রাজাকার বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। স্বাধীনতা বিরোধী বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। জঙ্গি বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। আমাদেরকে সশস্ত্র সন্ত্রাসী বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। আমাদেরকে নৈরাজ্যকারী বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। আমি ধর্মান্ধ বলেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো সন্ত্রাস দমন আইনের 18(1) ধারায়। এই ধারার বিবরণ আপনাদের কাছে জানা আছে। আমি এজ এ এমপি হিসাবে আমাদের পার্লামেন্টে এই সন্ত্রাস দমন 1993-92 সালে সন্ত্রাস দমন আইন সেখানে পাশ হয়েছিল। সেখানে স্বাধীনতা বিরোধী, নৈরাজ্য, মৌলবাদ, রাজাকার কোনো কিছুই সেখানে উল্লেখ নাই। আমাদেরকে করলো কি, আমরা একটা সন্ত্রাসী দল এই হিসাবে করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। এই জন্য বিগত সরকারের আমলে যা আমাদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়েছে এগুলো শুধুমাত্র অপপ্রচার। আমরা তো 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। আমরা বলেছি যে আমাদের দেশ আমরা স্বাধীন করব, কোনো অবস্থায় দিল্লির দাসত্ব বা দিল্লির ষড়যন্ত্রের ভিত্তিতে দিল্লির দাসত্ব থেকে মুক্ত রাখার জন্যই আমরা সেই দিন আমাদের সরকারের যেই দল আওয়ামী লীগ ছিল তাদের বিরুদ্ধে আমাদের এই বক্তব্যটাই ছিল। 18 বছর তথা 17 বছরে যারা সরকারে ছিলেন তারা সংবিধান মানেন নাই, তারা পার্লামেন্টের নিয়ম নীতি মানে নাই, সম্পূর্ণরূপে তারা বাংলাদেশের মানুষের স্বাধিকার, কথা বলার অধিকার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনটাকে তারা একটা তামাশায় পরিণত করেছে। জনগণ নির্বাচন থেকে সম্পূর্ণরূপে তাদের নিরাশ হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক ভোটাররা কেউ 8 সালেও 14 সালেও দিতে পারে নাই, 18 সালেও দিতে পারে নাই, 2024 সালের 7ই জানুয়ারিতেও দিতে পারে নাই। তারা যে অত্যাচার অনাচার আপনি কি চিন্তা করতে পারেন আপনারা প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, যে ব্রিটিশ আমলেও এইভাবে একটি রাজনৈতিক দলকে নিপীড়ন করা হয় নাই, যেই নিপীড়ন জামাত ইসলামীকে করা হয়েছে। অপরাধ জামাত ইসলামী দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, নির্যাতিত নিপীড়িত অসহায় 20 কোটি মানুষের স্বার্থেই জামাত ইসলামী কথা বলেছে। এই জামাত ইসলামী এই কথা বলার অপরাধেই 18টি বছর সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যেইখানে মামলা দেওয়া হয় নাই। শুধু আমাদের চট্টগ্রাম মহানগরীতেই 1300 মামলা দিয়েছে। আর আমাদের প্রায় 4500-এর মতো শুধু চট্টগ্রাম শহরের আমাদের জামাত শিবিরের কর্মীরা কারাগারে গিয়েছে। উত্তর জেলা আছে, দক্ষিণ জেলা আছে। আপনার সাতকানিয়াতে প্রায় 6 জনের পা গুলিবিদ্ধ করেছে পুলিশেরা। ইদি আমিন নামক একজন পুলিশের ছত্রছায়ায় পুলিশের এসআই আমাদের 8 জন ছেলেকে গুলি করেছে, 6 জনের পা কাটতে হয়েছে। আপনারা জানেন 2013 সালে আমার রাতটার ফলে আমার ভাইয়ের বাড়িতে, আমি তখন সেখানে ছিলামও না, আমার একটা ভাগিনা সেখানে ঘেরাও করে আমাকে গ্রেপ্তারের নাম দিয়ে আমার একটা ভাগিনা মাইনুদ্দিন হাসান মুন্না তাকে পুলিশেরা ছাদ থেকে ফেলে দিয়ে পিটায়া তাকে জীবন্ত তারা হত্যা করেছে। শুধু মুন্না নয়, সাতকানিয়াতে এমন কোনো, লোহাগাড়াতে এমন কোনো পরিবার নাই। আমাদের ডবলমুরিং, হালিশহর, পাঁচলাইশ, চাঁদগাঁও, কোতোয়ালি এমন কোনো এই 15টা থানার মধ্যে কোনো থানা নাই। আপনারা জানেন কর্ণফুলী থানাতে মানে জঙ্গি বলে ছাত্র শিবিরের 2টা লোককে ক্রস ফায়ার করে তৎকালীন কারা মেরেছে আমরা জানি, আমি নাম বলবো না আজকে, যেহেতু এইখানে তিক্ততার সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের কথা এসে যাবে। ক্রস ফায়ারে মেরেছে আমাদের আবুল বশর কাঞ্চনার একজন শুধুমাত্র ছোট্ট ব্যবসায়ী, সে জামাত শিবির করে এই অপরাধে বাঁশখালীর থেকে এনে চূড়ামণিতে সেইখানের যে এমসিআর চেয়ারম্যান তার নেতৃত্বে পুলিশ দিয়ে সেই আবুল বশরকে ক্রস ফায়ার করে হত্যা করেছে। একটা পরিবারের মহিলা শুধু ভাইকে দেখিয়ে দিচ্ছে না, এই জন্য তার অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে গুলি করেছে এবং সেই অন্তঃসত্ত্বা অবস্থায় তার ছেলেটা প্রসব করে মারা গেছে, সেই কোনো রকমে জিতে রয়েছে, মানে জীবন্ত রয়েছে।
এই হচ্ছে 18 বছরে। আপনি আরও অন্যদিকে দেখেন, এই দেশের অর্থনীতি দেখেন, বাজার নীতি দেখেন, ব্যবসা দেখেন, চিন্তা করতে পারেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশ থেকে 2,65,000 কোটি টাকা বিদেশে অর্থ পাচার করেছে। এরা কারা? এরা তো জনগণ নয়, শুধু 16টি পরিবার। এই যে সম্মানিত দর্শকবৃন্দ, আপনি আজকে এদের ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যাবে। মানুষ এদের উপরে এত বেশি বিক্ষুব্ধ হয়েছে। 72 থেকে 75-এর শাসনামলে তারা গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছিল। এইবারও 2008 থেকে 2024 সালে তারা ক্ষমতায় গিয়ে মানুষের কণ্ঠনালী স্তব্ধ করেছে। সমস্ত রাজনীতিকে বন্ধ, মিছিল করা এটা আমাদের সাংবিধানিক অধিকার, সংগঠন করা, রাজনীতি করা, কথা বলা এটা আমাদের সাংবিধানিক অধিকার, সংবিধান আমাদেরকে দিয়েছে। বড় দুর্ভাগ্য, জামাত শিবির গত 18 বছরে সুন্দরভাবে রাস্তায় নেমে শুধুমাত্র 5 মিনিটের 10 মিনিটের মিছিলও করতে পারে নাই। পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, গ্রেনেড বোমা মেরেছে, আপনার সেখানে ব্রাশ ফায়ার করেছে। এই যে বেনজির সাহেব, উনি এই ঘোষণা করেছিল জামাত শিবিরকে দেখা মাত্র গুলি করো। এটা কি কোনো স্বাধীন রাষ্ট্রে হতে পারে? এই জন্যেই মানুষ বিক্ষুব্ধ হয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো ন্যায়সঙ্গত একটা আন্দোলন ছিল, কোটা বিরোধী একটা আন্দোলন ছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। এই আন্দোলন শেষ পর্যন্ত জনগণ সরকারের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং নির্বিচারে ছাত্রদেরকে হত্যা এবং তাদেরকে হুমকি দুমকি, শেষ পর্যন্ত অলরেডি ওবায়দুল কাদের সাহেব তো বললেনই, কোটা বিরোধী আন্দোলনের মোকাবেলায় আমাদের ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগের কি পাওয়ারে আছে? ওনারা তো ছাত্রলীগকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে। এই অত্যাচার নিপীড়নের কারণেই 18 বছরের মধ্যে মানুষ রাস্তায় রাজপথে নেমে এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টি করে একটা বিশাল বিপ্লব হয়েছে। এই বিপ্লব হলো গণতন্ত্রের, এই বিপ্লব হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই বিপ্লব হলো গণতন্ত্রের, এই বিপ্লব হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিপ্লব, এই বিপ্লব হলো নতুন একটি বাংলাদেশ গড়ার বিপ্লব। আমরা তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এইভাবে জামাত ইসলামের 83 বছরের ইতিহাসে আমরা কোনোদিন স্লোগান দিই নাই। কিন্তু আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য স্বাধীনতার পর থেকে শুধু এই বক্তব্যটাই তারা দিয়ে আসতো। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক যুবলীগ, আওয়ামী লীগের নেত্রী পর্যন্ত শুধু আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলেছেন। আমরা কোনো পার্টিকে নিষিদ্ধ করার এই বক্তব্য, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে জনগণই সিদ্ধান্ত নেবে যে যারা এত বড় অত্যাচার করলো, যারা নির্যাতন করলো, তারা অস্ত্রের রাজনীতি করলো, তাদের রাজনীতি চলবে কি চলবে না জনগণই ফয়সালা নেবে। যেই 5ই অগাস্টের যেই গণ অভ্যুত্থান হয়েছে, এটার মাধ্যমেতেই জনগণই বলে দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, এই রাজনীতি নিষিদ্ধ করা দরকার। কারণ তাদের রাজনীতি অস্ত্রের রাজনীতি, তাদের রাজনীতি জনগণের বিরুদ্ধে পদক্ষেপের রাজনীতি। এরা কোনোদিন জনকল্যাণ রাজনীতি করে নাই। তারা সবসময় সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা এবং সর্বোপরি অস্ত্রের রাজনীতির মাধ্যমে মানুষকে দাবায় রাখতে চেয়েছিল। গত 5ই অগাস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই জনগণই বলে দিয়েছে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, তাদেরকে নিষিদ্ধ করা দরকার। আমরা জামাত ইসলামীরা না বললেও এখন জনগণই বলতেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য। আমরা যা দেখছি বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক কৌশল, এটা সর্বমহল সমর্থিত হচ্ছে। এটা কি আপনাদের দলীয় আদর্শ নাকি এটা আপনাদের একটা রাজনৈতিক কৌশল? হ্যাঁ, এটা তো আমাদের দলীয় আদর্শ। জামাত ইসলামী একটা আইডিওলজিক্যাল ইসলামিক মুভমেন্ট। আমরা তো একটা আদর্শের ভিত্তিতে চলি, একটা নীতির ভিত্তিতে চলি। আমরা রাজনৈতিক কৌশলকে আমরা কোনোদিনও বিশ্বাস করি না। আমরা পলিটিক্যাল মেকানিজমের এইটাকে এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা একটা আদর্শ নিয়েই চলি। যেই গণ অভ্যুত্থানটা হয়েছে এবং যেই বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে আমাদের আমিরে জামাত আপনারা দেখেছেন, আপনার প্রত্যেকটা বক্তব্যের মাধ্যমে
উনি আজকে জনগণের কাছে বাংলাদেশের এক নাম্বার দেশপ্রেমিক এবং সত্যিকার আইডিওলজিক্যাল একজন জনবান্ধব লিডার হিসাবে, একজন আদর্শিক রাজনৈতিক নেতা হিসাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। এটা আমাদের দলীয় আদর্শ, এটা কোনো রাজনৈতিক কৌশল নয়। আমরা জনগণের পক্ষেই কাজ করি, স্বাধীনতার জন্যই কাজ করি, জনগণের কণ্ঠই আমাদের কণ্ঠ, জনগণের আশা আকাঙ্ক্ষাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এটাই হলো আমাদের দলীয় আদর্শ। এই জন্য এই গত 5ই অগাস্টের যেই বিপ্লব, এই বিপ্লব পরবর্তী যা পদক্ষেপ, এটা আমাদের রাজনৈতিক কোনো ধরনের কৌশল নয়, আমরা আইডিওলজিক্যালি তাদেরকে সাপোর্ট করেছি। বিশেষ করে আমাদের প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সেই কোরআনের তফসির, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে অংশগ্রহণ করতো, ইভেন ইসলাম ধর্ম গ্রহণ করতো, অন্য ধর্ম গ্রহণ করতো। এটা আমাদের বিশাল একটা ইনফ্লুয়েন্স আমাদের এই অঞ্চলে রয়েছে। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা আমি বিনয়ের সাথে জানতে চাই, আপনাদের বিগত 4 দলীয় সরকারের আমলে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ আশেপাশের এই প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরের একক আধিপত্য আমরা দেখতাম। ছাত্র শিবিরের ক্যাম্পাসগুলো ছাত্র শিবিরের বলতে গেলে অনেকাংশে ওদের দখলের মধ্যেই ছিল। সো যেহেতু এখন একটা বৈষম্যহীন বাংলাদেশ সূচনা আমরা করেছি, যেটা আপনি বারবার বলছেন, সুতরাং সামনের দিনে এই ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র শিবির যেহেতু এই ক্যাম্পাসগুলোতে একসময় ওদের দখলে ছিল, ওদের কর্তৃত্ব ছিল, এখন সামনের দিনে একটা ইনক্লুসিভ ক্যাম্পাস, যে বৈষম্যহীন সার্বজনীন একটা ক্যাম্পাস গঠনে ছাত্র শিবির বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে আমাদের ব্যাপারে, বিশেষ করে ছাত্র শিবিরের ব্যাপারে দীর্ঘদিন ধরে অপপ্রচার হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রভাব ছিল, কিন্তু ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করে নেয়। চট্টগ্রাম কলেজও আমরা দখলদারিত্বের রাজনীতি বিশ্বাস করি না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা স্টুডেন্টদের মাঝে একটা আদর্শিক একটা অর্গানাইজেশন, উন্নত চরিত্র সৃষ্টি করার জন্যই এই অর্গানাইজেশন। আমাদের ওইখানে যেই প্রভাবটা শেখানো যে জেনারেল স্টুডেন্ট ছাত্র শিবিরকে, ছাত্র শিবিরের দাওয়াতকে, ছাত্র শিবিরের কর্মসূচিকে তারা গ্রহণ করেছে। আপনি ছাত্র শিবির যতদিন পর্যন্ত চিটং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহসিন কলেজ, দারুল উলুম আলিয়া মাদ্রাসা, কমার্স কলেজ, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী সাহেবের কলেজ, পলিটেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সবগুলোতে দেখবেন যে ছাত্র শিবিরের দাওয়াত এবং ছাত্র শিবিরের আহ্বানে জেনারেল স্টুডেন্টরা এসেছে, এবং সেখানে জেনারেল স্টুডেন্টদের অবস্থার কারণেই ছাত্র শিবিরের একটা ফোকাস এই প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। ভবিষ্যতে আমরা যেমন ধরেন এই আমাদের 5ই অগাস্টের পরে চিটং কলেজ থেকে যারা সেখানে ছিল তারা সবাই পালিয়ে গেল। তারা কেন পালিয়ে গেল? আমরা তো তাদেরকে পালিয়ে যেতে বলি নাই। সেখানে ছাত্র শিবির মিছিল করেছে, ছাত্র দল মিছিল করেছে, এবং আমিও সেখানে, তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি রাত্রেবেলা গেলাম, সবার সামনে বক্তব্য রাখলাম। ঠিক সেভাবে করে পলিটেকনিক্যাল মহসিন কলেজেও আমি গিয়েছি, সেখানে বলেছি যে এখানে ছাত্র দল থাকবে, ছাত্র শিবির থাকবে, অন্যান্য ছাত্র সংগঠন এরাও এখানে কাজ করবে, তারাও এই কলেজের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চট্টগ্রাম কলেজের ছাত্র, এইভাবে করে আমি বক্তব্য রেখেছি। আমি আপনার কাছে এবং আজকে দর্শক শ্রোতা বৃন্দ যারা আছেন তাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আমরা ছাত্র শিবির, আমরা কোনো দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করি না। ছাত্র শিবির অতীতেও এইরকম কোনো দখলদারিত্ব রাজনীতি কোনো কলেজে প্রতিষ্ঠা করতে দেয় নাই, আগামীতেও দেবে না। সবাই মিলে মিশে লেখাপড়ার পরিবেশের মাধ্যমে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, মেডিকেল কলেজে আপনারা জানেন ছাত্র শিবিরকে পিটায়া আপনারা হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের দলীয় কুন্দলেই মেডিকেলের একজন মেধাবী ছাত্র মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ইটের উপর দিয়ে তাকে আঘাত করে তারা দুই গ্রুপেই ছাত্র লীগের কুমিল্লার ছেলে সেখানে আবিদ, সেখানে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হয়াত দারাজ করেছেন, বেঁচে আছে, না হলে তো সেও নিহত হতো। এটাই হচ্ছে তাদের রাজনীতি। আর আমাদের রাজনীতি কোনো অবস্থায় কোনো দলকে দাবিয়ে রাখা, কলেজে উঠতে না দেওয়া, এটা ছাত্র শিবিরের আদর্শ নয়। এখন বৈষম্য বিরোধী, অতীতে আপনারা দেখেছেন, ভবিষ্যতেও প্রত্যেকটা কলেজে সমানভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল কাজ করতে পারবে। এটাই হচ্ছে ছাত্র শিবিরের আদর্শ। এখন সমগ্র বাংলাদেশের সর্বত্র ছাত্রদের গণজোয়ার।
ছাত্রদের বাদ দিয়ে আসলে কোনো কিছুই চিন্তা করা যাচ্ছে না। আগামীর যে নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কি ছাত্র শিবিরের ওই নির্বাচনে আপনাদের ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে ছাত্র শিবিরের থেকে আপনারা মনোনয়নের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা ওই নেতৃবৃন্দকে আপনারা সামনে নিয়ে আসার কোনো চিন্তা ভাবনা করছেন? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ থেকে শুরু করে আসিফ সহ সবাই একটা বক্তব্য রেখেছে। বক্তব্যে তারা কি বলেছেন? যে আমরা পলিটিশিয়ান নই, আমরা রাজনীতি করব না, আমরা শুধুমাত্র বাংলার মানুষের কোটা বিরোধী আন্দোলনে বৈষম্যের ব্যাপারে আমরা আন্দোলন করেছিলাম। এই আন্দোলনটা শেষ পর্যন্ত জনগণ গ্রহণ করেছে, গণ অভ্যুত্থান হয়েছে। স্পষ্ট বলেছে আমরা কোনো রাজনৈতিক দলও করব না। নাহিদ সাহেব এবং আসিফ এবং আরও অন্যান্য এই গত পরশুদিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বক্তব্য রাখলেন, আনসারদের এই ঘেরাও কর্মসূচির ভিত্তিতে একটা বক্তব্য রাখলেন। সেখানেও বলছেন যে আমাদের লিপ্সা নাই, আমরা ক্ষমতায় যাব সেরকম কোনো আমাদের চিন্তা নাই। আমরা চাই রাষ্ট্রের যেই সংস্কার হবে সেই সংস্কারে আমরা বলিষ্ঠ এবং সক্রিয় অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ, ছাত্র শিবিরের মনোনয়ন, এটা কেন্দ্রীয় জামাতের এই সিদ্ধান্ত। আমার মনে হয় ছাত্র শিবির এইরকম কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছাত্র শিবিরের মধ্যেই নাই। জামাতের যেই সিদ্ধান্ত হবে সেটা ছাত্র শিবির অবশ্যই সেটাতে অংশগ্রহণ করবে এবং সেই অনুসারে কাজ করবে। বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম শহরের যারা নেতৃবৃন্দ, আমি তাদের সাথে কথা বলে যদ্দূর আমার কাছে মোটামুটি বাসে মেসেজ আমি পেয়েছি এবং তাদের কাছ থেকে ক্লিয়ার কাট কথা পেয়েছি যে ওরা রাজনীতিতে অংশগ্রহণ করবে না। তারা তাদের কর্মকাণ্ড হবে রাষ্ট্রের সংস্কারের জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেব যেই বক্তব্যটা রেখেছেন যে পুরা রাষ্ট্রের সংস্কার করতে হবে, এখানে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো নৈতিকতা আছে। এটাকে পুরা সংস্কার করার জন্য আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে, যেটা আমাদের আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য রেখেছেন গতকালকে, যে আজকে যারা এই দাবি দাওয়া নিয়ে আসতেছে, এতদিন কোথায় গেছিল এই দাবি দাওয়াগুলো? আজকে তারা হঠাৎ করে মাত্র 20 দিনের মাথায় আমাদের সেক্রেটারিয়েটের মধ্যে তারা অভিযান শুরু করলো। তো এই জন্য আমি বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত কি হবে সেটা তাদের ব্যাপার। আর ছাত্র শিবির আমি তো আশা করি একটি আন্দোলন হিসাবে, বৃহত্তর আন্দোলন জামাত ইসলামী যেই সিদ্ধান্ত নেয় আমার মনে হয় ছাত্র শিবির সেটা মেনে নেবে। ছাত্র শিবির থেকে অনেক নেতা আজকে আলহামদুলিল্লাহ জাতির জন্য সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্রীয় জামাত নির্বাচনে হয়তো তাদেরকে নিশ্চয় টেনে আনবে। আমার সেটা একটা আশাও রয়েছে এবং আস্থাও রয়েছে কেন্দ্রীয় সংগঠনের প্রতি। চট্টগ্রামে আগামী নির্বাচনে চট্টগ্রামে কয়টি আসনে জামাত এককভাবে নির্বাচন করবে বলে আপনি মনে করছেন? তো আসলে এটা তো আমাদের আমিরি জামাত তো এখন ঐক্যর ব্যাপারে হেফাজত, ফরাইজি আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, অন্যান্য 12 দলীয় জোট সবার সাথে বৈঠক করতেছে। আমরা আসলে আসন পাওয়া এটা আমরা একটা বিরাট কিছু মনে করি না। আমরা মনে করি একটা বিজ্ঞ এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে আপনারা দেখেন আমরা 91তে 18টি আসন পেয়েছি। 1979 সালে জামাতের নামে না হলেও আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ সেই দিন 10টা আসন পেয়েছিল। এরপরে আপনার 2001 সালে আমরা সরাসরি জামাতের নামে দাঁড়িপাল্লায় আমরা 17টা আসন পেয়েছি 4 দলীয় জোটের সাথে আমরা নির্বাচন করে। এরপরে 2008 সালে আমরা 2টা আসন পেয়েছি। আগামীতে আমরা কয়টা আসনে নির্বাচন করব, নির্বাচনী এলাকা, জনসমর্থন, অর্গানাইজেশনের কি অবস্থা আছে, আমাদের সংগঠনের একটা ডিপার্টমেন্ট আছে, সারা দেশে সার্ভে করে যেখানে জামাত জিতে আসতে পারবে এবং জামাতকে জনগণ গ্রহণ করবে সেই সমস্ত আসনেই আমরা নির্বাচন করব। সেটা সংখ্যায় কি হবে না হবে আমার মনে হয় এখন বলার বিষয় নয়, সেটা কেন্দ্রীয় জামাত ফয়সালা করবে। ধন্যবাদ জনাব চৌধুরী, আসলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষে এটিএন নিউজের দর্শকদের উদ্দেশ্যে এবং সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। যে সম্মানিত আমার আজকের এই শ্রোতাবৃন্দ,
আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা এটিএন আপনারা এসেছেন, আমার সাক্ষাৎকার নিয়েছেন। আপনাদের সমস্ত আপনারা সমস্ত যারা কর্মকর্তা, মিডিয়ার ব্যক্তিত্বরা রয়েছেন, কৌশলীরা রয়েছেন, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। দেশবাসীর কাছে শুধু এই আহ্বান জানাবো, 17 বছরের নির্যাতন নিপীড়নের পরে যেই অভ্যুত্থান এবং যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরবর্তী যেই দিনগুলো যাচ্ছে, সেই দিনগুলোতে বর্তমান অন্তর্বর্তীকালীন যেই সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যেইভাবে করে জনগণের সেবা করে যাচ্ছে, আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে এবং শ্রোতাবৃন্দ যারা আজকে আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা তাদের পাশে থাকব, তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। আপনারা আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিশেষ করে সাম্প্রদায়িক ক্ষেত্রে যেই উস্কানি এবং বিভিন্ন যেই ষড়যন্ত্র, এই ব্যাপারে জনগণকে সজাগ থাকার অনুরোধ করছি। এই বিপ্লব জনগণেরই বিপ্লব, এই অভ্যুত্থান জনগণের অভ্যুত্থান। এই অভ্যুত্থান আমাদের বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের অভ্যুত্থান। 18 বছরের এই যে জঞ্জাল, সেই জঞ্জালকে আজকে পরিষ্কার করার জন্য দেশবাসী অন্তর্বর্তী সরকারকে যেভাবে সাহায্য করা দরকার সেভাবে সাহায্য করার অনুরোধ করছি। চাঁদাবাজ, এরপরে হচ্ছে সিন্ডিকেট, এরপরে কিশোরগঞ্জ, এরপরে সারা বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ক্ষেত্রে যেই চাঁদাবাজি, এগুলো বন্ধ করার জন্য সরকার একক পক্ষে সম্ভব নয়। আমাদের জনগণকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। আর দেশবাসীর কাছে, শ্রোতাবৃন্দের কাছে অনুরোধ করব, দেশের গ্রামে গঞ্জে যে অবৈধ অস্ত্র, এই অস্ত্রের ব্যাপারে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। এই অস্ত্র যাতে করে উদ্ধার করতে পারে, যেই অস্ত্র দিয়ে 18 বছরে সিন্ডিকেট, কিশোরগঞ্জ, চাঁদাবাজি, টান্ডারবাজি এইভাবে করে বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল, সেইখান থেকে দেশকে বাঁচানোর জন্য 1 নাম্বার কাজ হলো অস্ত্র উদ্ধার করা, 2 নাম্বার হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার হলো সিন্ডিকেট ভেঙে দেওয়া, আর 5 নাম্বার হলো কিশোর গ্যাং যেটা আছে সেটাকে সমূলে উৎখাত করে দেওয়া। যেই কিশোর গ্যাং তৎকালীন সরকারের বিভিন্ন মস্তানদের আন্ডারে যেই কিশোর গ্যাংগুলো শহরে গ্রামে গঞ্জে সৃষ্টি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, এগুলোকে যদি উৎখাত করতে হয় তাহলে কিশোর গ্যাংকে সম্পূর্ণরূপে উৎপাটন করতে হবে, মূলোৎপাটন করতে হবে, তাদেরকে নিঃশেষ করতে হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে, সিভিল গভর্নমেন্ট, পুলিশ গভর্নমেন্ট সহ আর যারা আছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এটি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, একটা আপনি একটু বলি, আমাদের আসলে এটা মিসকনসেপশন অনেক সময় একটু দাঁড়ান। আপনি ওই যে বারবার অ্যাড্রেস করছেন এটিএন, আমাদের এটা হচ্ছে এটিএন নিউজ। এটিএন নিউজ, এটিএন বাংলা, আমাদের 2টা টিভি চ্যানেল, মানে এটিএন বাংলা আলাদা আর এটিএন নিউজ হচ্ছে আলাদা। এটা হলো এটিএন নিউজ, আমরা হচ্ছে এটিএন নিউজ। এটিএন বাংলা হচ্ছে অনুষ্ঠান ভিত্তিক চ্যানেল। আচ্ছা আচ্ছা। 24 আওয়ার নিউজ চ্যানেল হচ্ছে এটিএন নিউজ, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নিউজ চ্যানেল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু যদি এটিএন নিউজের দর্শক শ্রোতাদেরকে এই একটা কথা যদি আপনি বলতেন, কারণ আমাদের আসলে আমি সরি, আমরা তো আপনি বললে আমরা এটাকে এডিট করে নিব। জি জি, মানে আপনি বলুন যে এটিএন নিউজের জি জি দর্শক শ্রোতাকে। যে সম্মানিত, আপনি আসলে আমাকে ভালোই মনে করে দিয়েছেন। আমরা 18 বছরতে এইরকম কোনো সুযোগ পাই নাই। হ্যাঁ, আমি এমপি থাকা অবস্থায় 2 একবার সুযোগ পেয়েছি, মানে আন্ডারগ্রাউন্ডলি 2 একবার সুযোগ পেয়েছি। তো আমি আন্তরিকভাবে এটিএন নিউজ আজকে যে আপনারা যেই বিশেষ করে প্রচার মিডিয়াতে আপনারা যেভাবে করে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনাদের যেই কৌশল এবং আপনাদের পরিকল্পনা, আমি আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শকবৃন্দ, এটিএন নিউজ আমাদের 20 কোটি মানুষের আমি মনে করি যে প্রাণের কথাগুলো তারা বলেন, আমাদের মনের কথাগুলো বলেন, এবং তৃণমূল পর্যায়ে মানুষের দুঃখ দুর্দশাগুলো এটিএন নিউজ আজকে প্রশাসনের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তারা তুলে ধরেন। এই জন্য তাদের ভবিষ্যৎ আমি কল্যাণ কামনা করছি এবং তারা আরও
উন্নত থেকে উন্নততর আজকে বাংলাদেশের মানুষকে বিশেষ করে প্রচার মিডিয়া হিসাবে, সাংবাদিক হিসাবে মানুষের দুঃখ দুর্দশার ব্যাপারে তারা অতীতে যেইভাবে করে কাজ করেছে, আগামীতেও আরও বলিষ্ঠভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর শ্রোতাবৃন্দের কাছে বলবো এটিও নিউজকে সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবেন, তাদের পাশেই থাকবেন, যেহেতু তারা আন্দোলনে আমাদের সহায়ক শক্তি ছিল। ধন্যবাদ।